ওকে, সো তাহলে আমাদের এখন 51 নম্বর কোশ্চেন, এবং এটা হচ্ছে মে 2019-এর যে ডায়েটটা সেই ডায়েটের কোশ্চেন। হ্যাঁ, এমআরসিবি পার্ট 1 পাস পেপার বেচ। 51 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইনভেস্টিগেশন ইজ মোস্ট ইউজফুল টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস? মোস্ট ইউজফুল কোনটা? সিকের মান কিন্তু অনেক বেশি, 3000 উপরে। তারপরে ক্রিয়েটিনিন হচ্ছে 105, ভালোই আছে। পটাশিয়াম, সোডিয়াম, বাকিগুলো ভালো। তাহলে সিকের মানটা বেশি বাড়ছে। 52 years old man are reviewing the clinic 1 month after the admission to the emergency department with the aspiration pneumonia নিয়ে আসছে। He admits to difficulty swallowing, often choking on his food, and he has a weakness affecting his shoulder and hips, such that find it very difficult to get up out of the chair. তার মানে proximal muscle weakness আছে, শোল্ডার এবং হিপ জয়েন্টের দিকে উইকনেসটা, এবং চেয়ার থেকে উঠতে পারতেছে না, proximal muscle weakness. She tells you that he often has the muscle cramp at the end of the each day. বিপি এগুলো ভালো, আর হি হ্যাজ obvious 4 out of 5 power weakness and he unable to stand up from the chair without using arm. তাহলে প্রক্সিমাল মাসল উইকনেস, সাথে হচ্ছে আপনার ক্রিয়েটিনিন কাইনেজের পরিমাণ আইসোলেটলি বাড়ছে আর কি। মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি বলা যায়? ল্যাম্বার্টন ইটালি ডার্মাটোমাইসিটিস। পলিমাইসাইটিস এটা। পলিমাইসিস, ঠিক আছে। তাহলে পিকের মান বেশি, আর সাথে হচ্ছে অনলি প্রক্সিমাল মাসল উইকনেস আছে, এবং সেই উইকনেসটা তার বালবার রিজনটাকে ইনভলভ করছে আর কি, যার জন্য তার সোয়ালিং টোয়ালিং এগুলোতে প্রবলেম হচ্ছে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে পলিমায়োসাইটিস। আর ডার্মাটোমায়োসাইটিস হলে আরো অনেক কিছু বলতো, যেমন চোখের চারপাশে র্যাশ থাকবে, শোল্ডার রিজনের দিকে র্যাশ থাকবে, গটরস পেপিল থাকবে, হ্যাঁ, এগুলো থাকবে, ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকবে। আচ্ছা, সো তাহলে জাস্ট হচ্ছে উইকনেস আর সিকের মানটা বাড়ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস? তাহলে কোনটা করতে পারি? মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন, মাসেল মাসল ব্যবসা করতে পারি, মাসল মোস্ট ব্যবসা। স্পেসিফিক হচ্ছে ডায়াগনোসিস এস্টাবলিশ করতে। হ্যাঁ, টু এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস। হ্যাঁ, সো এই ক্ষেত্রে হচ্ছে মাসল বায়োপসিটা হচ্ছে বেস্ট। এরপরে স্পেসিফাই করে যদি আমরা একদম ডিরেক্টলি পলিমায়োসাইটিস চিন্তা করতাম, তখন আমরা অ্যান্টিজো অ্যান্টিবডিটা করতাম আর কি। যেটা আনস্পেসিফাইড, সো মাসল বায়োপসি করলে আমরা ডার্মাটোমায়োসাইটিস হোক, পলিমায়োসাইটিস হোক, ইনক্লুশন বডি মায়োসাইটিস হোক, হ্যাঁ, এগুলোকে একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারবো আর কি। সেই জন্য মাসল বায়োপসিটা হচ্ছে বেস্ট। So clinical presentation here, the bulbar pulse ভাই তিনটার ক্ষেত্রে is the consistent with the diagnosis of polymyositis. হ্যাঁ ভাই, কি বলুন? আচ্ছা, তিনটার ক্ষেত্রে কি মানে মোস্ট ইউজফুল বললে মাসল ব্যবসা? হ্যাঁ, মোস্ট ইউজফুল এস্টাবলিশ দ্য ডায়াগনোসিস ও মাসল বায়োপসি। আচ্ছা, আর ইএমজি যেটা বলছে, ইএমজি হেল্প টু এস্টাবলিশ দ্য diagnose the polymyositis and typically inflammatory muscle change to confirm the muscle biopsy. So corticosteroid are the initial intervention of choice. So এই কর্টিকোস্টেরয়েডটা এখানে হাই ডোজে দিতে হবে আর কি, ডার্মাটোমায়োসাইটিস, পলিমায়োসাইটিস এর ক্ষেত্রে আমরা কর্টিকোস্টেরয়েডটা ইউজ করি, তবে ইনক্লুশন বডিতে ইউজ করি, কিন্তু খুব একটা ভালো রেসপন্স ওইখানে পাওয়া যায় না। আর এন্টিজোটা তো আমরা মাসেল বায়োপসি করলে কি পাওয়া যায় ভাইয়া? কি পাওয়া যায় মাসেল বায়োপসি করলে? ইনফ্লামেশন পাবো। মানে মাসেল বায়োপসি মাসল বায়োপসি এটা দিয়ে কি হয়, আমরা তিনটা আলাদা করতে পারবো মাসেল বায়োপসি দিয়ে? পারা যাবে। আপনার এক আচ্ছা, হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন প্লাস হচ্ছে মাসল বায়োপসি, পারা যাবে। আর MI2 অ্যান্টিবডি যেটা, এটা হচ্ছে আমরা ডার্মাটোমায়োসাইটিসের জন্য স্পেসিফিক। আর অ্যান্টিজিও অ্যান্টিবডি তো আমরা সব কেসে পাই না, এখানে আপনি 20% পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে পাওয়া যেতে পারে আর কি। তার মানে প্রায় 80% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিজিও ওয়ান অ্যান্টিবডিটা দিয়ে আমরা ডায়াগনোস করতে পারবো না। আর MI2 অ্যান্টিবডি হচ্ছে 25% কেসে পাওয়া যায়, তার মানে প্রায় 75% কেস কিন্তু আমরা আনডায়াগনোস থেকে যাবে MI2 অ্যান্টিবডি দিয়ে ডায়াগনোস করতে গেলে। বাট এটা স্পেসিফিক আর কি, থাকলে বলতে পারে যে পেশেন্টের ডার্মাটোমায়োসাইটিস আছে। আর অ্যান্টি ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল অ্যান্টিবডি যেটা, এটা হচ্ছে ল্যাম্বার্ট-এটন সিনড্রোম ইন্ডিকেট করে আর কি। You are asked to take a part in the clinical trial of an agent that moves the oxygen dissociation curve to right, making increased oxygen available for tissue in times of sepsis. আচ্ছা, which of the following condition is known to do this? তাহলে কার্ভ কখন রাইটের দিকে যাবে, এটা আপনারাই বলেন। রাইজিং ইনক্রিজ পিএইচ। না, পিএইচ যদি বাড়ে তাহলে হচ্ছে পিএইচ বাড়ে লেফটের দিকে যাবে।
পিএইচ কার্বন ডাইঅক্সাইড reduction। হাইড্রোজেন আয়ন বাড়লে হচ্ছে রাইটে যায়, আর হাইড্রোজেন আয়ন বাড়লে পিএইচ হচ্ছে কমবে। Increase carbon dioxide. আচ্ছা, Carbon এখানে dioxide to the right, making increasing oxygen available for tissue in times of sepsis, তার মানে টিস্যু লেভেলে অক্সিজেন অ্যাভেলেবিলিটি বাড়াইতে হবে। Which of the condition is known to do this? টিস্যু লেভেলে অক্সিজেন বেশি, মানে রাইটে শিফট হলে তো টিস্যু লেভেলে অক্সিজেন যাবে, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে তো পিএইচ এর মান কমবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে আপনার অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ হচ্ছে রাইটে যাবে, আর কার্ভ যখন রাইটে শিফট হবে তখন কিন্তু ওই হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা টিস্যুতে যাবে আর কি, ঠিক আছে এটা। আর অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যদি লেফটে শিফট হয় তখন কিন্তু আপনার টিস্যু লেভেলে অক্সিজেন কিন্তু কমে যায়, কিন্তু অক্সিজেনেশন মানে লাংসের মধ্যে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার ক্যাপাবিলিটি হচ্ছে বেড়ে যায়, যেটা আমরা বোর ইফেক্ট বলে থাকি আর কি। সো এই ক্ষেত্রে আনসার কিন্তু আমার এটাই হবে যে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যখন বাড়বে বডিতে অ্যাসিডোটিক স্টেট হবে, আর অ্যাসিডোটিক স্টেট হলে আমার হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ রাইটে যাবে, আর রাইটে যখন কার্ভ যাবে তখন হচ্ছে অক্সিজেনটা টিস্যুতে মানে যাবে আর কি হিমোগ্লোবিন থেকে। তাহলে এটা হবে আমাদের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে। আর কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হলে পিএইচ এর মান কিন্তু কমে যাবে। হ্যাঁ, পিএইচ এর মান কম, হাইড্রোজেন আয়নের পরিমাণ বাড়লে আবার রাইটের দিকে শিফট হবে আর কি কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। Okay. Which of the following acute treatment is most likely to be effective for his headache? 49 years old man comes to the neurology clinic complaining of recurrent severe headache which come to the predominantly at night, and he has always behind of the left eye and typically lasted for between the 45 to 90 minutes. Nasal congestion এবং reddening of the eye and lacrimation is seen also. তাহলে হেডেক, হ্যাঁ, তার সাথে nasal congestion, reddening টেডিং আছে, ডায়াগনোসিস কি বলবো? ক্লাস্টার হেডেক। Cluster headache। ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেকে একিউট ট্রিটমেন্ট আমরা কি দেই? Hypo oxygen Hypoxia therapy। হাই ফ্লো অক্সিজেন থেরাপি। অক্সিজেন থেরাপি। এছাড়া আর কি দেওয়া যায়? Verapamil. ভ্যারাপামিল। নো, সোমাট্রিপটান দেওয়া যায়। হ্যাঁ, সোমাট্রিপটান। আর প্রোফাইল্যাক্সিস যদি বলে প্রিভেনশনের জন্য আমরা কি দিব, তখন হচ্ছে প্যারাপ্রামিল। হ্যাঁ, প্রিভেনশনের জন্য প্যারাপ্রামিল। Which of the following the most likely diagnosis? এখানে অ্যামাইলেজের পরিমাণটা বেড়ে গেছে। ওকে, বিলিরুবিনটা ভালোই আছে, ল্যাকটেট বেশি, বাইকার্বনেট কম, মেটাবলিক অ্যাসিডোসিস সাথে ল্যাকটেট বেশি আছে, আর এএলটি তো কিছুটা বাড়ছে, বাকিগুলোর মধ্যে মোটামুটি ভালোই আছে। আচ্ছা, 78 years old একটা ম্যান ইডিতে আসছে অ্যাবডোমিনাল পেইন নিয়ে, উইথ হ্যাড এ ডায়রিয়া এন্ড কলিক অ্যাবডোমিনাল পেইন ওভার দ্য প্রিভিয়াস ইভিনিং এন্ড ইজ নাও কনফাইন্ড টু বেড with the severe nausea and is unable to move due to pain. He has atrial fibrillation. তাহলে দেখেন একটা পেশেন্টে atrial fibrillation আছে, সাথে হচ্ছে অ্যাবডোমিনাল পেইন আছে। একটা ডায়াগনোসিস আমরা তো মাথায় রাখতে হবে, কি সেটা? Ischemic colitis. ইসকেমিক কোলাইটিস। দেখলি ইসকেমিক কোলাইটিস। আর ইসকেমিক কোলাইটিসের জন্য পেশেন্টের কিন্তু ল্যাকটেটের পরিমাণ বেড়ে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করছে, এবং ওনারা সেটাই জানতে চাইছে ডায়াগনোসিস কি। ডায়াগনোসিস হচ্ছে আমাদের ইসকেমিক কোলাইটিস, ইসকেমিক বাওয়াল আর কি। হ্যাঁ, ইসকেমিক বাওয়াল অর্থাৎ এট্রিয়াল ফিব্রিলেশনে যেটা আমরা জানি যে থ্রম্বো এম্বোলিজম হয়, আর এই থ্রম্বো এম্বোলিজম হইয়া আমাদের যে ইন্টেস্টিনাল যে ভেসেলগুলো আছে সেগুলোকে অক্লুড করে দিছে, ব্লাড সাপ্লাইটা বন্ধ করে দিছে, যার জন্য একটা ইসকেমিক ইভেন্ট চলে আসছে আর কি। এই ম্যাথটা একটু দাগায় রাখেন, আপনারা ইকুয়েশনের সাথে মিলে ম্যাথটা করে ফেলতে হবে। হ্যাঁ, ওকে। So which of the following is the most appropriate investigation to confirm the underlying diagnosis? এখানে ক্রিয়েটিনিন ভালো, পটাশিয়াম, সোডিয়াম, প্লেটলেট, ডাব্লিউবিসি, এমসিবির পরিমাণ কিন্তু কমে গেছে, আবার হিমোগ্লোবিনটা দেখেন প্রায় 11। সো এইটা তো একটা ডায়াগনোসিস আমরা বুঝতে পারি, এমসিবি কম কিন্তু হিমোগ্লোবিনটা নরমাল। হ্যাঁ, সো কি বলা বিটা থ্যালাসেমিয়া মাইনর। বিটা থ্যালাসেমিয়া মাইনর। মানে এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া ট্রেট, অক্সিজেন এবং এমসিবির মধ্যে একটা ডিসোসিয়েশন আছে অনেক। হিমোগ্লোবিনটা হচ্ছে আমাদের অনেকটা নর্মালের লোয়ার সাইডে থাকে, আর এমসিবির হচ্ছে অনেক কমে যায়।
এখন এই বিটা থ্যালাসেমিয়া ট্রেট এটাকে আইডেন্টিফাই করতে হলে কোন ইনভেস্টিগেশনটা করে কনফার্ম করব? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিসটা আমাদের করতে হবে আর কি। সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া ট্রেট, এবং এগুলো হচ্ছে মেডিটেরিয়ান রিজনে যারা থাকে, স্পেশালি লেবানন, টার্কি, তুর্কি, হ্যাঁ, গ্রিস, এই সকল দেশে, ইতালি, এই সকল দেশের রোগীদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে। আচ্ছা, which of the following is the most likely causes of our hyperkalemia? হ্যাঁ, আচ্ছা, এই তিনটার মধ্যে কোনটাতে হাইপারক্যালেমিয়া হয় বলেন তো? টাইপ 4। টাইপ টাইপ 4 4 এ। টাইপ করে 4, টাইপ 4 হয়, ইয়েস। সো টাইপ 4 এর ক্ষেত্রে দেখেন, এখানে আমরা যদি মিলাই, ক্রিয়েটিনিন ওকে, দেখেন বাইকার্বনেট কমে গেছে, মানে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সবগুলাতে অ্যাসিডোসিস, সেই জন্য বাইকার্বনেট কম, আর পটাশিয়ামটা বেশি, আর সোডিয়াম আছে ভালো, আর ওকে, মানে মেইন কথা হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নর্মাল অ্যানায়ন গ্যাপ। এগুলো টাইপ 1, টাইপ 2, এটা এই কথাটা হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নরমাল অ্যানায়ন গ্যাপ, এই কথাটা তিনটার ক্ষেত্রে প্রযোজ্য। আর টাইপ 4 এর ক্ষেত্রে হচ্ছে হাইপোক্যালিমিয়া থাকে, হাইপারক্যালিমিয়া থাকে, আর টাইপ 2 এবং টাইপ 1 এই দুইটাতে হচ্ছে হাইপোক্যালিমিয়া থাকে। হাইপোক্যালেমিয়া। আচ্ছা, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস মানে হাইপো হয় নাকি হাইপার হয়? রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে আর হাইপার অ্যালডোস্টেরনিজমের ক্ষেত্রে এই দুইটাতে কিন্তু হাইপো হয়, ঠিক আছে। রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে হাইপোক্যালিমিয়া হয়, কারণ এখানে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেমটা হচ্ছে অ্যাক্টিভেট হয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে। কিভাবে? ওই যে রেনাল হাইপোপারফিউশন হবে, ফলে রেনিন রিলিজ হবে, রেনিন হচ্ছে অ্যানজিওটেনসিনকে অ্যানজিওটেনসিন 2 তে কনভার্ট করবে, 1 এ কনভার্ট করবে, অ্যানজিওটেনসিন 1 পরে অ্যানজিওটেনসিন 2 হবে, অ্যানজিওটেনসিন 2 পরে হচ্ছে মানে আপনার অ্যানজিওটেনসিন 2 এবং হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজটাকে বাড়াবে। সো অ্যালডোস্টেরন রিলিজ বাড়লে আপনার রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন যে অ্যাক্সিস আছে সেটা কিন্তু মানে প্রোগ্রেস করবে, যার জন্য অ্যালডোস্টেরনটা পরে কিডনিতে গিয়ে সোডিয়াম এবং ওয়াটারকে সে ধরে রাখবে, পটাশিয়ামকে বডি থেকে বের করে দেবে। এই জন্য রেনাল আর্টারি স্টেনোসিস পেশেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে হাইপোক্যালিমিয়া পেয়ে থাকি। আর হাইপার অ্যালডোস্টেরনিজমে যে কোনো হাইপার অ্যালডোস্টেরন কন্ডিশনে হাইপোক্যালিমিয়া পাওয়া যায়, হাইপারটেনশন পাওয়া যায় আর কি। আর সাধারণত রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সবগুলাতে কিন্তু ইউজুয়ালি ব্লাড প্রেশার নর্মাল থাকে, যদিও এখানে ব্লাড প্রেশারটা একটু বেশি দিছে, 155/85 দিছে, কিন্তু অল টাইপস অফ রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে ব্লাড প্রেশার নর্মাল থাকে। আরেকটা হচ্ছে আপনার ক্ষেত্রে টাইপ 4 এর ক্ষেত্রে ডায়াবেটিস, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসটা বেশি হয়ে থাকে আর কি। তো ওনারা যদিও এখানে ডায়াবেটিসের কথাটা নিয়ে আসে নাই। আচ্ছা, so which of the following is the most appropriate mental health act under which she could hold him? 29-year-old man is being treated with the medical ward after the mixed overdose, and he is known to have the long psychiatric history and has the previously presented with the episode of acute psychosis. He awoke from an unconscious state some 30 minutes ago, and he has been trying to leave the ward. The psychiatric nurse purposes to detain him under the mental health act. তার মানে সে হচ্ছে ওয়ার্ড থেকে চলে যেতে চাচ্ছে, সে তাকে কোন ওয়ার্ডে ধরে রাখতে হইলে কোন আইনের বলে, কত নাম্বার ধারার বলে তাকে ধরে রাখা যাবে, এটা কোনটা হবে? এটা জানা নাই। এটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যাক্ট 5(4), যেটা এটা অ্যালাউ করে যে এর মাধ্যমে একজন সাইকিয়াট্রিক পেশেন্টকে নার্স ওয়ার্ডে জোর করে এলে ধরে রাখতে পারবে আর কি। এটা এগুলোর দরকার নেই, এগুলো পরীক্ষায় আসবে না। Which of the following medication has been best evidence for improving outcome in this case? Best evidence, তাহলে FAB1 FBC রেশিও যেটা, এটা হচ্ছে 0.8, তাহলে এটা কি রেস্ট্রিকটিভ নাকি অবস্ট্রাকটিভ? রেস্ট্রিকটিভ। তাই না, রেস্ট্রিকটিভ। এখন দ্যাট মিনস পালমোনারি ফাইব্রোসিসের পেশেন্টকে কোন ড্রাগটা দিলে তার মানে কোন মেডিকেশনটা ইউজ করলে সেটা ইমপ্রুভমেন্ট হতে পারে, এখানে যে ড্রাগগুলো আছে কোনটা হবে আনসার? নিন্টেডানিব। হ্যাঁ, তাহলে অ্যান্টিফিব্রিনোলাইটিক দিতে হবে, তাই না, নিন্টেডানিব অথবা পিরফেনিডন। দুইটা ড্রাগ আছে যেটা হচ্ছে আমাদের মানে অ্যান্টিফিব্রিনোলাইটিক, যেটা পালমোনারি ফাইব্রোসিসকে কমে দিতে পারে আর কি।
সো পেশেন্টটা হচ্ছে বাইলেটারাল ইন্টারস্টিশিয়াল শ্যাডো আছে, তার মানে পালমোনারি ফাইব্রোসিস পেশেন্টরা আছে, আর এদিকে তো আমরা দেখলাম FEV1 FVC রেশিওটা বেশি, দ্যাট মিনস হচ্ছে রেস্ট্রিকটিভ প্যাটার্ন। আর কিছু হচ্ছে বাইলেটারাল ইন্সপিরেটরি ক্র্যাকলস, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যাজ ফর দ্য ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ডায়াগনোসিসের জন্য। এবং তাদের এক্সারসাইজ ইনডিউস শর্টনেস অফ ব্রেথ থাকে এবং ড্রাই ক্যাপ থাকে, প্রোগ্রেসিভ ফিঙ্গার ক্লাবিং, প্রোগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ, এই শব্দগুলা কিন্তু এই সাথে ডায়াগনোসিস সাথে নিয়ে আসবে আর কি। Okay. So, what is the best advice with the respect to her pregnancy? Pregnancy best advice কি দিতে পারি আমরা? 23 years old woman referred to the cardiology clinic with the 12th week of pregnancy, and she has been noted to have the systolic murmur and GP requesting advice on the diagnosis of further management. She has no past medical history of note and regularly play the squash. So examination in the clinic reveals the loud pan-systolic murmur best heard in the third left intercostal space, where there is also palpable thrill আছে। left third intercostal space এ একটা মারমার যদি থাকে, তাহলে আমরা একটা ডিডি যদি চিন্তা করতে যাই কি হতে পারে, একটা সিস্টোলিক মারমার, প্যান সিস্টোলিক একটা মারমার এবং পালপেবল থ্রিল আছে। mitral টিআর stenosis, আচ্ছা, এটা টিআর বলা যায়, এটা একটা, বাট টিআর এর ক্ষেত্রে থ্রিলের চেয়ে আবার হিপটা বেশি থাকে। আবার এটা বিএসডি একটা বলা যায়, বিএসডির মারমারটাও কিন্তু থার্ড লেফট ইন্টারকোস্টাল স্পেসের দিকে আমরা পেয়ে থাকি। আচ্ছা, সামনের দিকে যাই। হি হ্যাজ নো সাইন অফ সাইনোসিস অর এসোসিয়েটেড কার্ডিয়াক ফেইলিওর, দুইটা হতে পারে, টিআর বা বিএসডি টিএসডি গুলো হবে আর কি। হার্ট ব্লাড প্রেশার হচ্ছে ভালো আছে, পালস হচ্ছে 65 আছে রেগুলার, এবং অক্সিজেনও কিন্তু 93 আছে। What is the best advice with respect to her pregnancy? She has a high risk of complication and should be offered termination. She can be reassured that no intervention is likely to be required. SE inhibitor দিব, she should be start the methyl dopa. She will require percutaneous valvulotomy. termination of pregnancy. না, টার্মিনেশনে যাব না। ভালভোটমি valvotomy করবো, percutaneous। বাল্বোটমি তো আমরা যদি মাইট্রাল বাল্বের মানে কোনো ফিচার পাইতাম তাহলে বাল্বোটমির দিকে যাইতাম। এখানে ট্রাইকাসপিড অথবা হচ্ছে মোস্ট লাইকলি এটা হচ্ছে বিএসডি, যেহেতু একটা থার্ড ইন্টারকোস্টাল প্যানসিস্টোলিক একটা সিস্টোলিক মারমার, তাই না? তাহলে মিথাইল ডোপা দিয়ে লাভ নেই, এসি ইনহিবিটর না, আর এসি ইনহিবিটর দেওয়া যাবে না। রিঅ্যাসিওর নো ইন্টারভেনশন ইজ লাইকলি টু বি রিকোয়ার্ড। আচ্ছা, she has high risk of complication and should be offered the termination অফার করা যাবে না। এছাড়া তো বাকিগুলো মিলও না। আচ্ছা, এস ইনহিবিটর এমনি তো প্রেগন্যান্সিতে দেয় না। আবার ব্লাড প্রেশার নরমাল, মিথাইল ডোপা তো না। she will require percutaneous valvulotomy না, টার্মিনেশন এটাই হবে, বি নাম্বারটাই হবে। she can be reassure করতে হবে no intervention is likely to be required। যদি বিএসডি হয় তার কিন্তু আইসেনমেন্জার এখনো ডেভেলপ করে নাই, কারণ পেশেন্ট কাছে সায়ানোসিসও না, পেশেন্ট কার্ডিয়াক ফেলিওরও ডেভেলপ করে নাই, তার মানে সে কন্টিনিউ করবে আর কি। The patient has had no symptoms or cardiac insufficiency, has a loud systolic murmur constitute the BSD. A small BSD are not likely to lead to the complication in pregnancy, and the patient can therefore be initially reassured করতে হবে। Echocardiogram of the course of required to confirm the diagnosis. So unrepaired cyanotic heart defect or Eisenmenger syndrome are associated with the much higher rate of complication. যেহেতু এখন Eisenmenger হয় নাই, সেহেতু হচ্ছে ওনারা কন্টিনিউ করতে অ্যাডভাইস করছে আর কি। Which of the following the most likely diagnosis? You receive the crash call from the ED, who is to review 56 years old man with the alcoholic cirrhosis who has become acutely unwell. The alcoholic cirrhosis is acutely unwell following the blood transfusion for varicose hemorrhage. When you arrived, there is also a trauma. Patient is being managed by the ED staff. Nurse managing your patient has just stopped the blood transfusion within the 5 to 10 minutes of the transfusion beginning. তার মানে দেখেন, ট্রান্সমিশন শুরু করেছে 4-5 মিনিটের মধ্যেই তার হচ্ছে মানে জ্বরটার মতো চলে আসছে আর কি। টেম্পারেচার হচ্ছে রেজেন এবং যেটা হচ্ছে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়ছে।
Our blood pressure actually fallen by 20 millimeter, and pulse is also increased, and he has complaints of severe abdominal and muscle cramp. He is actually short of breath, and respiratory rate হচ্ছে 30. Which of the following is the most likely diagnosis? ABU incompatibility, bacterial contamination of the unit, febrile non-hemolytic reaction, graft versus host disease, আর লাস্টেরটা হচ্ছে ট্রালি। ABU incompatibility. এক্স্যাক্টলি, সো এটা হচ্ছে অ্যাভিও ইনকম্প্যাটিবিলিটি, যেহেতু তার ডিউরেশনটা হচ্ছে 5 to 10 মিনিটসের মতো হয়েছে, আর যেহেতু পেশেন্টে হেমোডাইনামিক আনস্টেবল কন্ডিশনে গেছে, সেহেতু আমরা অ্যাভিও ইনকম্প্যাটিবিলিটিকে রাখবো। আর স্পেশালি ফেব্রাইল নন হেমোলাইটিক রিঅ্যাকশনটা তখন বলতাম, এটাও কিন্তু ইমিডিয়েটলি ব্লাড দেওয়ার পরেই হয়। সেক্ষেত্রে শুধুমাত্র জ্বর থাকবে, হ্যাঁ, মানে টেম্পারেচারটা অনলি বাড়বে, কিন্তু পেশেন্টের হেমোডাইনামিক্যালি স্টেবল থাকবে, এটা একটা পয়েন্ট। আর ট্রালির ক্ষেত্রে, হ্যাঁ, ট্রালির ক্ষেত্রে যেটা ওরা বলবে যে এক্সরে কথা বলবে, যে এক্সরেতে বায়োলেটারাল পালমোনারি শেডিউইং আছে, তার মানে পালমোনারি ইডিমা ডেভেলপ করে, এবং ট্রালিটা হইতে আপনার সময় মানে যেটা বলে থাকে 6 ঘন্টার মধ্যে হয় আর কি। ইউজুয়ালি 4 ঘন্টা 5 ঘন্টা হয়েছে এরকম একটা সময় ওরা বলে দিবে, হ্যাঁ, যে পেশেন্টটা 5 ঘন্টা আগে বা 4 ঘন্টা আগে সে ব্লাড ট্রান্সফিউশন পাইছে, এখন শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, এখন এক্সরেতে বায়োলেটারাল পালমোনারি অপাসিটিস আছে, দ্যাট মিন্স বায়োলেটারালি পালমোনারি ইডিমা ডেভেলপ করছে, সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসড হবে ট্রালি। আর প্রিভিয়াসলি যদি সে মানে আগে থেকেই ব্লাড নেয়, অথবা পেশেন্ট যদি ইমিউনো কম্প্রোমাইজ টাইপ কিছু হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ দিকে যেতে পারি আর কি। আর ব্যাকটেরিয়াল কন্টামিনেশনের ক্ষেত্রে স্পেশালি তারা বলবে যে পেশেন্টকে প্ল্যাটলেট দেওয়া হয়েছিল, হ্যাঁ, প্ল্যাটলেট ট্রান্সমিশনের ক্ষেত্রে মেইনলি ব্যাকটেরিয়াল কন্টামিনেশনটা হয়, কারণ প্ল্যাটলেটকে সাধারণত আমাদের রুম টেম্পারেচারে রাখা হয় আর কি, ইউজুয়ালি প্রিজার্ভ করা হয়। তো এই জন্য ওইটাতে ইজিলি ব্যাকটেরিয়া গ্রো করে, এবং সাথে সাথে ব্লাড দেওয়ার সাথে সাথে যদি একটা পেশেন্ট সাথে সাথে জ্বর টোর চলে আসে, সেপটিক স্টেজে চলে যায়, তখন সেটা হবে ব্যাকটেরিয়াল কন্টামিনেশন অফ দ্য ইউনিট। Which of the following arteries is most likely to have been occluded? ইসিতে বলছে ST segment elevation আছে 2-3 AVF, তাহলে কোন আর্টারি ইনভলভ? Right coronary. রাইট কর্নারে তাহলে এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। আচ্ছা, এই ম্যাথটা একটু করতে হবে, হ্যাঁ, আপনারা ডাটা বসে করে ফেলবেন। Which of the following is the most likely causes of her symptom? So 72 years old woman comes to the urology clinic for review, and she tells you that she suffered from the incontinence 2 to 3 times per day, where she has an uncontrollable urge to pass urine. তার মানে urge incontinence আছে আর কি, and she often doesn't make it to the toilet in that time. Okay, and she has the osteoarthritis of the both hip and is waiting bilateral erective hip replacement. So her BMI হচ্ছে 23. Which of the following is the most likely causes of her symptoms? Bladder outflow obstruction, detrusor overactivity, increased intra-abdominal pressure, urethral prolapse, uterine prolapse. Yes. Overactive bladder, হ্যাঁ, urge incomplete যেহেতু, তাই না, তাহলে এটা কি হবে? overactivity. তাহলে ডেট্রোসের মাসেলের ওভার অ্যাক্টিভিটির জন্যই সাধারণত তার একটু পর পর ইউরিনেশন করতে আর্জ হয়, হ্যাঁ, তাহলে এটার মেইন কারণটা হচ্ছে তার সিম্পটমের ডেট্রোসের মাসেলের ওভার অ্যাক্টিভিটি। এই ওভার অ্যাক্টিভিটিরে ঠান্ডা করতে হলে কোন ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করতে হয়? Oxybutyrin, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ গুলো, তাই না, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ এক্সিবিটানিন, সলিফেনাসিল, হ্যাঁ, টলটেরোডিন, এই সকল মিরাবেগ্রন, এই সকল ড্রাগ গুলো দিয়ে হচ্ছে আমরা মেনলি তাদেরকে ট্রিটমেন্টটা করে থাকি। আচ্ছা, which of the following is the fit best with his serology picture? এখানে NTSB-S AB-টা পজিটিভ, সো এটা যদি আগে থেকে কোনো ইনফেক্টিভ হয় ন্যাচারালি তাদের ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে, অথবা ভ্যাকসিনেশন যদি নেই তাদের ক্ষেত্রে পজিটিভ থাকতে পারে। আর NTSBC IgM হচ্ছে নেগেটিভ, NTSBC IgG হচ্ছে নেগেটিভ, আর SBS-AG হচ্ছে নেগেটিভ। এইবার বলেন তো এটার মানে স্ট্যাটাসটা কি বলা যায়? ইনফেক্টিভ, নন ইনফেক্টিভ, ভ্যাকসিনেটেড, কি ধরনের? ভ্যাকসিনেটেড। হ্যাঁ, এটা হচ্ছে অনলি ভ্যাকসিনেটেড পেশেন্ট, কারণ তার NTSBS যেটা আছে এটা শুধু পজিটিভ। আচ্ছা, ধরেন যদি সে প্রিভিয়াসলি ইনফেক্টেড হইতো, তাহলে NTSBS পজিটিভের সাথে আর কোন জিনিসটা পজিটিভ থাকতো? তাহলে হয় NTSBC IgG
পজিটিভ হইতো, অথবা এনটিএসবিসি আইজিএম পজিটিভ হইতো। একিউট হলে আইজিএমটা পজিটিভ পাইতাম, আর ক্রনিক হলে আইজিজিটা পজিটিভ পাইতাম আর কি। হ্যাঁ, তাহলে এইটা হলে আমরা বলতাম যে সে প্রিভিয়াসলি ইনফেক্টেড ছিল। ওকে, আর এটা যদি পজিটিভ হইতো তখন আমরা বলতাম যে পেশেন্টটা ইনফেক্ট মানে ক্যারিয়ার স্টেটে আছে আর কি। হ্যাঁ, ক্যারিয়ার স্টেটে আছে, বাট পেশেন্টটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ ওইটা দেখার জন্য আমরা হচ্ছে এইচবিই এজি যে অ্যান্টিজেন আছে ওই অ্যান্টিজেনটা যদি পজিটিভ থাকতো তখন আমরা বলতাম যে পেশেন্ট হচ্ছে ক্যারিয়ার স্টেটে নাই, সে হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে, অর্থাৎ রেপ্লিকেশন করতেছে। যেটা এইচবিই এজি যে অ্যান্টিজেন থাকে সেটা যদি পজিটিভ হয় সেটা ইন্ডিকেট করে আর কি পেশেন্ট হচ্ছে অ্যাক্টিভ স্টেজে আছে। আর যদি এই এইচবিই এজি অ্যান্টিজেনটা নেগেটিভ থাকে আর হচ্ছে এইচবিএস এজি এটা পজিটিভ থাকে, হ্যাঁ, তখন আমরা বলি যে পেশেন্ট হচ্ছে ক্যারিয়ার ক্যারিয়ার স্টেটে আছে, খুব একটা খারাপ কিছু নাই, সাধারণত ওষুধ দেওয়া লাগে না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফিট বেস্ট উইথ হিজ সেরোলজি পিকচার, তাহলে এটা হচ্ছে প্রিভিয়াস ভ্যাকসিনেশনের পেশেন্ট আর কি। Okay, which of the following is the most appropriate intervention? Most appropriate intervention কি নিব? 19 years old man is brought to the emergency department by the police under the section of 136 order. He was found running down the high street and extremely agitated and believing that he is being pulled by 3 horses, and he claims not to have slept for the past 2 days, and he has taken the both ecstasy and ketamine recently. So he is a non-compliance with your assessment in the hospital and believes that he have to come to kill him. Okay, so which of the following is the most appropriate intervention? Intramuscular haloperidol, lorazepam, atenolol, lithium, and sodium valproate. Right. Extremely agitated এবং মারতে টারতে আসতেছে। হ্যাঁ, তাহলে এই Haloperidol. ঠান্ডা করতে হলে কি দিব? কি দিব? সরি, Haloperidol. এক্স্যাক্টলি, এক্ষেত্রে আমাদের ইন্টারভেনশন অফ চয়েস হচ্ছে হ্যালোপেরিডল। হ্যাঁ, হ্যালোপেরিডল। এখানে অনেকগুলো কথা বলি, এই কোশ্চেনটা কিন্তু একবার না অসংখ্যবার আসছে। একটা পেশেন্ট অ্যাগ্রেসিভনেস আছে, ঠিক আছে, সেই পেশেন্টকে আমরা দিব হ্যালোপেরিডল। এখন যদি বলে যে পেশেন্টে পার্কিনসন ডিজিজ আছে, পেশেন্টটা হচ্ছে অ্যাগ্রেসিভ আছে, তখন এই ক্ষেত্রে আপনি এই পেশেন্টকে ঠান্ডা করতে হলে কি দিবেন? Lorazepam. হ্যাঁ, এই ক্ষেত্রে আবার লরাজিপামে যদি বলে দিত যে পেশেন্টে পার্কিনসন ডিজিজ আছে বাট পেশেন্ট হচ্ছে এখন এজিটেড, অ্যাগ্রেসিভনেস আছে, বিলিভিং টু আদার্স, মানে সাইকোলজিক্যাল একটা আপসেট আছে, তখন কিন্তু আমরা লরাজিপাম দিতাম। কারণ হ্যালোপেরিডল যাদের পার্কিনসন থাকে তাদেরকে কিন্তু দেওয়া যায় না, সেটা আবার অ্যাগ্রাভেট করে দেয়। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি আপনার ধরেন একটা পেশেন্ট অ্যালকোহল খাইতো, তো সেই পেশেন্টটা 2 দিন ধরে অ্যালকোহল খায় না, তো না খাওয়াতে তার হচ্ছে অ্যালকোহল উইথড্রয়াল সিনড্রোম চলে আসছে, পেশেন্টটা তখন এজিটেট, অ্যাগ্রেসিভনেস, হ্যালুসিনেশন চলে আসছে। এই পেশেন্টকে ঠান্ডা করতে হলে কি দিতে হবে? ডায়াজিপাম, দ্যাট মিন্স লরাজিপাম দিতে হবে। হ্যাঁ, লরাজিপাম দিতে হবে। সো এই কোশ্চেন গুলা ঘুরে ফিরে বিভিন্ন ভাবে আসে। আরেকটা হচ্ছে আপনার ধরে একটা ওল্ড এজের পেশেন্ট, তার ইউটিআই হয়েছে, হ্যাঁ, এখন হচ্ছে তার পেশেন্টটা কনফিউজড আছে, ঠিক আছে, তার মানে ওল্ড এজের পেশেন্ট ইউটিআই থেকে তার কনফিউশন চলে আসছে। হ্যাঁ, তো এই পেশেন্টের ক্ষেত্রে কনফিউশন, এজিটেশন এগুলো আছে আর কি। এই পেশেন্টের ক্ষেত্রে আবার ট্রিটমেন্টে কি দিবেন? এই পেশেন্টের ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টে হ্যালোপেরিডল দিব, ঠিক আছে, হ্যালোপেরিডল দিব। ওকে, সো এরকম অ্যাকিউট কনফিউশনাল স্টেটের যে পেশেন্ট গুলো, এইগুলা কিন্তু মানে এটা সাধারণত জেনেটিকের যে পার্ট আছে ওই পার্ট থেকে এই কোশ্চেন গুলা বারবার দিয়ে দেয় আর কি। হ্যাঁ, জেনেটিকের কোশ্চেন থেকে, এবং এগুলো কোশ্চেন আমরা পাবো প্রতিটা ডাইটেই একটা দুইটা করে থাকে আর কি। সামনে আরো পাবো। Which of the following is the most appropriate next step in the asthma management of the NICE guideline according to the 2017 অনুসারে? তাহলে এখন পেশেন্ট কি পাচ্ছে দেখতে হবে। অ্যাজমা পেশেন্ট, সে হচ্ছে এখন ইনহেল বেক্লোমিথাসন পাচ্ছে, হ্যাঁ, ডেলি, সাথে হচ্ছে সালবিউটামল পাচ্ছে, তাও কিন্তু তার সিমটম কিন্তু এখনো রয়ে গেছে, মাইল্ড হুইজ আছে। তাহলে 3rd নাম্বার ড্রাগে অ্যাকর্ডিং টু দ্য নাইস গাইডলাইন কি দিবেন? মন্টিলুকাস। তাহলে 3rd স্টেপে আমরা দিব মন্টিলুকাস। সো ফার্স্ট স্টেপ তো সাবা, তারপরে ইনহেল কর্টিকোস্টেরয়েড, তারপরে মন্টিলুকাস, তারপরে হচ্ছে সালমেটেরল বা ফরমেটেরল, এরপর হচ্ছে ওরাল স্টেরয়েড, তারপরে হচ্ছে আমরা আইজিই এর পরিমাণ যদি বাড়ে তাহলে কি দিব জানি? আইজিই বাড়লে
ওই যে ওমালিজুমাব, ওমালিজুমাব ওমালিজুমাব। আর ইসোলিক কাউন্ট যদি বাড়ে সেই ক্ষেত্রে দিব হচ্ছে কোনটা? ম্যাপলিজুমাব ম্যাপোলিজুমাব। অ্যাজমা পেশেন্টলি ম্যানেজমেন্টে কিন্তু স্টেবল থেকে প্রায় কোশ্চেন আসে, ঠিক আছে, মনে রাখতে হবে। আইজিই বাড়লে ওমালিজুমাব, আর ইসোনিফিল কাউন্ট বাড়লে হচ্ছে ম্যাপোলিজুমাব। তাহলে এই ক্ষেত্রে আমরা মন্টেলুকাস দিব থার্ড স্টেপে। Which of the following is the most likely diagnosis? So, 28 years old woman who is 28 weeks pregnant, present to the ED with a severe and sudden onset bilateral headache, blurred vision, and dizziness. Her dizziness persists, and the following morning, she is review on the ward. She has residual dull headache, and her blood pressure is 100/70, pulse 82 regular. Visual field testing revealed the bitemporal hemianopia. Routine blood test is unremarkable. Which of the following is the most likely diagnosis? So, cluster headache, ischemic stroke, migraine, pituitary apoplexy, subarachnoid hemorrhage. Yes, pituitary apoplexy. এক্স্যাক্টলি। এটা হচ্ছে দেখেন সাডেন অনসেট বায়োলেটারাল হেডেক, সিভিয়ার, হ্যাঁ, সাডেন সিভিয়ার বায়োলেটারাল হেডেক। আবার এদিকে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া আছে, তার মানে পিটুইটারি গ্ল্যান্ডে হ্যামোরেজ হয়েছে, ঠিক আছে। হ্যামোরেজ হইতে 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 পিটুইটারি গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, বড় হয়ে অপটিক কায়াজমাকে চাপ দিছে, অপটিক কায়াজমাকে চাপ দেওয়াতে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, ঠিক আছে। তাহলে সাডেন সিভিয়ার অনসেট অফ হেডেক, তার মানে সাডেনলি পিটুইটারি গ্ল্যান্ডে হ্যামোরেজ হইছে, এটাই হচ্ছে আমাদের পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। আর হ্যামোরেজ হইতে হইতে এটা বড় হইয়া অপটিক কায়াজমাকে চাপ দিছে, যার জন্য ভিজুয়াল ফিল্ডের একটা ডিফেক্ট চলে আসছে, বাইটেম্পোরাল হেমিঅ্যানোপিয়া। আরেকটা হচ্ছে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকবে, কারণ আপনার পিটুইটারি অ্যাপোপ্লেক্সিতে পিটুইটারি যে হরমোন গুলো আছে সেগুলো তো ডেফিসিয়েন্সি চলে আসবে, তখন দেখা যাবে আমাদের এসিটিএস এর লেভেল কমে যাবে। এসিটিএস কমলে আমাদের অ্যালডোস্টেরনের পরিমাণ কমে যাবে, কর্টিসলের পরিমাণ কমে যাবে। তখন দেখা যাবে সোডিয়াম পটাশিয়াম যে আয়নগুলো থাকবে তার মধ্যে সোডিয়াম কমে যাবে, পটাশিয়াম হচ্ছে বেড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমরা পাবো আর কি পেশেন্ট। Which of the following the most appropriate intervention? So, তার হচ্ছে infected with the gonorrhea, she is allergic to penicillin, হ্যাঁ, তাহলে penicillin and has a history of anaphylaxis. তাহলে পেনিসিলিন যদি অ্যালার্জি থাকে গনোরিয়া পেশেন্টে কি দিয়ে ট্রিট করব আমরা? খেয়াল আছে? অ্যাজিথ্রোমাইসিন। এক্স্যাক্টলি, অ্যাজিথ্রোমাইসিন ইকুয়াল টু 2 গ্রাম আর কি দেওয়া হয়ে থাকে। Which of the following is the most likely causes of this patient? Acidosis. এখানে ক্লোরাইডের পরিমাণ বেশি, ক্লোরাইড যখন বেশি আসবে তখন একটা ডিডির দিকে আমরা চলে আসবে, সেটা হচ্ছে আপনার রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, ঠিক আছে, এক নম্বর। কারণ হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস এগুলো সাধারণত রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। এবং দেখেন বাইকার্বনেট কম, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস আছে, তাহলে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস চলে আসলো। So, a balanced blood of the gas sample review in the biochemistry of the lab processing, the only information you have that the patient is unwell. আর এদিকে হচ্ছে হাইপোক্যালিমিয়া আছে, তাহলে হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস উইথ হাইপোক্যালিমিয়া, হ্যাঁ, উইথ হাইপোক্যালিমিয়া। তাহলে which of the following is the most likely causes of this patient? Acidosis, diarrhea, diabetic ketoacidosis, ethylene glycol overdose, lactic acidosis, আর হচ্ছে sampling error. Yes. ডায়রিয়া। ওকে, আচ্ছা, আমরা যদি চিন্তা করি আমাদের রেনাল টিউবুলার অ্যাসিডোসে অ্যানায়ন গ্যাপ বাড়ে কমে নরমাল থাকে, কি হয়? নরমাল অ্যানায়ন গ্যাপ। নরমাল অ্যানায়ন গ্যাপ। এখন জানতে হবে যে নরমাল অ্যানায়ন গ্যাপ কোন কোন কন্ডিশনে থাকে, ঠিক আছে। সো আমরা যদি অ্যানায়ন গ্যাপ হিসাব করি এখানে নরমাল পাবো, হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম হিসাব করলে আর বাইকার্বনেট ক্লোরাইড হিসাব করে দুইটা নেগেটিভ মাইনাস করলে আমরা কিন্তু নরমাল পাবো। নরমাল অ্যানায়ন গ্যাপ যেখানে পাওয়া যায় ডায়রিয়া, ভমিটিং, ফিস্টুলা, হ্যাঁ, বেসিকো ইউরেট্রাল ফিস্টুলা যদি হয়, এই কন্ডিশন গুলাতে আর রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এগুলোতে আমরা সাধারণত কি পাই? নরমাল রেনাল টিউবুলার নরমাল অ্যানায়ন গ্যাপ আমরা পেয়ে থাকি। তাহলে এটা আনসার হবে আমাদের ডায়রিয়া, অ্যানায়ন গ্যাপ, নরমাল মেটাবলিক অ্যাসিডোসিস। Which of the following is the most likely, most appropriate intervention? Right lower loop consolidation পাইছে, that means lower loop এ নিউমোনিয়া চলে আসছে যেহেতু consolidation। আর বাকিগুলোর মধ্যে আমাদের অ্যালকালাইন ফসফেটেসটা বেশি, ALTও বেশি, লিভার ইনভলভমেন্ট আছে যেটা বলা যায়।
আচ্ছা, আর এদিক থেকে হচ্ছে কি আমাদের সোডিয়াম কম। হ্যাঁ, তাহলে এমন একটা নিউমোনিক পেশেন্ট যেটা সোডিয়াম কম, হ্যাঁ, ডায়াগনোসিস যদি আমরা বলতে চাই ডিডি হিসাবে কি বলতে পারি? হাইপোনেট্রিমিয়া। হ্যাঁ, লিজনাল নিউমোনিয়া। লিজেনিয়ালা নিউমোনিয়ার ক্ষেত্রে কিন্তু হাইপোনেট্রিমিয়া থাকে, এবং লিজেনিয়ালা পেশেন্ট গুলো কোনো একটি এসি রুমে থাকবে, এই ধরনের কথা তারা বলে দিবে কিন্তু। লাইক হচ্ছে 71-year-old একটা পেশেন্ট ইডিতে আসছে কলাপসিং এট দ্য এয়ারপোর্ট অন দ্য রিটার্ন ফ্রম দ্য কনভেনশনাল হোটেল ইন দ্য ফ্লোরিডা। তার মানে ফ্লোরিডার একটা হোটেলের মধ্যে এসি রুমের মধ্যে ছিল, থাকার পরে তার হচ্ছে নিউমোনিয়া ডেভেলপ করছে, ড্রাই ক্যাপ চলে আসছে, ফিভার টিভার চলে আসছে। তাহলে এটা হচ্ছে আমার সাথে হাইপোনেট্রিমিয়া আছে, সো লিজিওনেলা নিউমোনিয়া। এখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন আমরা কি দিতে পারি? এজিথ্রোমাইসিন, সেফট্রিয়াক্সন, কোঅ্যামোক্সিক্লেভ, ডক্সিসাইক্লিন, জেন্টামাইসিন। ইয়েস। Doxycycline. নো নো। এই No. যে ট্রমাইসিন Levofloxacin, সো ছিল আমরা ভাইয়া দিব ফার্স্ট লাইন। হচ্ছে এজিথ্রোমাইসিন। ছিল। হ্যাঁ, আমরা দিব হচ্ছে এজিথ্রোমাইসিন, ক্ল্যারিথ্রোমাইসিন, ঠিক আছে, সাধারণত ম্যাক্রোলিড ইউজ করা হয়। তবে ইন্টারভেনশন অফ চয়েস কিন্তু লিভোফ্লক্সাসিলিন, ঠিক আছে, ইন্টারভেনশন অফ চয়েস কিন্তু লিভোফ্লক্সাসিলিন। অর্থাৎ কোনো পেশেন্টের লিজেনিয়ালা নিউমোনিয়া থাকলে যদি তার দুইটা অপশনে থাকে, এজিথ্রোমাইসিনও আছে আবার লিভোফ্লক্সাসিলিনও আছে, সেক্ষেত্রে কিন্তু ড্রাগ অফ চয়েস হচ্ছে লিভোফ্লক্সাসিন। আর লিভোফ্লক্সাসিন না থাকলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাক্রোলিডস গুলো দিব, তার মধ্যে এজিথ্রো ক্লেরিট্রো যেটাই থাকে সেটা হচ্ছে আমাদের আনসার হবে এজিথ্রোমাইসিন। Which of the following would be fit best with the diagnosis of the myelofibrosis in this patient? Myelofibrosis, আচ্ছা, এখানে আমাদের ক্রিয়েটিনিন ওকে, না পটাশিয়াম, সোডিয়াম, প্লেটলেট, ডাব্লিউবিসি, হিমোগ্লোবিন ওকে, হিমোগ্লোবিনটা কমে গেছে। হ্যাঁ, 70 years old man is referred to the hematology clinic. He has suffered from the progressive fatigue over the past few months and gradual unintended blood weight loss, intermittent night sweat. তাহলে দেখেন এখানে একটা কথা হচ্ছে প্রোগ্রেসিভ ফ্যাটিক, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কথা, এবং নাইট সোয়েট ওয়েট লস আছে। হি ইজ ট্রিটেড উইথ দ্য রেমিপিড ফর হাইপারটেনশন এজ আদারওয়াইজ সোয়েল। এখানে পালপেবল স্প্লেনোমেগালি আছে, রাইট আপার কোয়াড্রেন্ট টেন্ডারনেস আছে, অ্যাবডোমিনাল পালপেশন, নাম্বার অফ পিটেচিয়াল হেমোরেজ আছে অ্যাফেক্টিং দ্য আর্মস এন্ড লেগ। তাহলে নিচের which of the following fit best with the diagnosis of the myelofibrosis in this patient? JAK2 mutation, তারপর হচ্ছে basophilic stiffening seen on the blood film, early and sustained remission in the response to the JAK inhibition, hence body, BRC, FVL1. Yes. Myelofibrosis, Basophilic myeloproliferative disorder. কোনটা পাবো? JAK2 mutation Exactly. মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডারে জ্যাক2 মিউটেশন পাওয়া যায়, সেটা পলিসাইথেমিয়া রুব্রা বেড়াও কিন্তু একটা মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার। এসেনশিয়াল থ্রম্বোসাইটোসিস, যেটা প্লাটলেটের পরিমাণ যেটাতে বাড়ে, সেটাও একটা মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার। ওইগুলোতেও কিন্তু আমরা জ্যাক2 মিউটেশন পেয়ে থাকি। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ মাইলোপলিফারেটিভ ডিজিজ আর কি। সো এখানে আমরা হচ্ছে জ্যাক2 মিউটেশনটা পাবো। আর বেসোফিলিক স্ট্রিপলিংটা সাধারণত আমরা তো ল্যাট পয়জনিং এ পাই, আর থ্যালাসেমিয়া ট্রেটের ক্ষেত্রে বেসোফিলিক স্ট্রিপলিংটা সাধারণত আমরা পেয়ে থাকি আর কি। হেন্স বডিটা তো আমরা সাধারণত G6PD ডেফিসিয়েন্সি থাকে সেই সকল পেশেন্টের ক্ষেত্রে পাই। বিসিআর এভিএল জিনের মিউটেশন কোথায় পাওয়া যায়? সিএমএল। CML, সিএমএল এর ক্ষেত্রে বিসিআর এভিএল জিনের মিউটেশনটা আমরা পেয়ে থাকি। Which of the following is the most likely causes of the increased creatinine level? হ্যাঁ, most likely causes কি হতে পারে? 61 years old woman reviewing the emergency department following the urea and electrolyte checked by her GP, and she presented with the symptoms of ureteric infection 1 week earlier and was treated with the trimethoprim. She admits to taking intermittent ibuprofen during the week for a fever. GP is concerned as he has been raised the creatinine level 122, pre-treatment হচ্ছে 149 ছিল। আচ্ছা, bloods are unremarkable, but the patients now feel the well. So which of the following the most likely causes of increased creatinine level? Continued low-grade infection, ibuprofen use, normal variability in the serum creatinine level, pre-renal failure, trimethoprim use. Yes. এক্স্যাক্টলি, এই ট্রাইমিথোপ্রিম যে কাজটা করে সেটা হচ্ছে রেনাল টিউবিউল দিয়ে ক্রিয়েটিনিনকে বের হইতে দেয় না, ঠিক আছে, বের হইতে দেয় না। সো যার জন্য আমাদের বডিতে ক্রিয়েটিনিনের পরিমাণটা হচ্ছে বেড়ে যায়।
So trimethoprim reversibly inhibit the renal tubular secretion of creatinine, ঠিক আছে, ইনহিবিট করে দেয়, যার জন্য হচ্ছে বডিতে আমাদের ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যায়, ইউরিন দিয়ে কম পাস হয় আর কি। Which of the following is the most appropriate intervention? 23 years old woman present to the ED with the itching affecting her genital area. So he has progressively worsened over the past few days, and she has developed an itchy red papular rash in the pubic region. So he also told you that over the past few days, and he has noticed a number of small black specks in her underwear. Okay, at the end of the day, the pubic lice হয়েছে আর কি, underwear এর মধ্যে লেগে আছে। Which of the following is the most appropriate intervention? Fluconazole দিব, Fusidin ointment দিব, malathion lotion দিব, shaving of the pubic hair, terbinafine দিব। Yes, মেলাথিয়ন। exactly. So pubic lice মারার জন্য দেওয়া হয় হচ্ছে malathion. Which of the following is the most appropriate intervention? 23 years old woman present to the emergency department with the itching affecting her genital area and which has progressively worsened over the past few days. He developed itchy and red papular, same naki. Okay, so 29 years old chef present with the clinic with the progressive weakness affecting both upper limbs. He is also suffering from the loss of sensation affecting his arms. Loss of sensation affecting his arms. MRI has demonstrated the evidence of syringomyelia. So which of the following is the most likely to be found on the examination on her upper limb? Hyperreflexia pavo, loss of pain temperature sensation over the shoulder, loss of vibration light touch position sensation in the hand, proximal muscle wasting, waiter tips deformity. Yes, লস অফ পেইন এন্ড Loss of pain and temperature sensation. exactly. তাহলে শাওয়ার লাইক ডিস্ট্রিবিউশনে স্পেশালি আমরা যেটা বলে থাকি যে ওই ডিস্ট্রিবিউশনে পেইন টেম্পারেচারটা স্পেশালি লস হবে কাঁধ, হ্যাঁ, দুই একদম কাঁধের ডিস্ট্রিবিউশনে কাঁধ যেটা থাকে এইটা সিরিঙ্গোমাইলিয়া পেস্টিকতে পাওয়া যায়। Which of the following is the most likely causes of our visual loss? Visual loss এর most likely cause কি হতে পারে? 58 years old man who has diabetes mellitus ischemic heart disease present to the emergency department with the sudden marked deterioration in the vision of his left eye. So he tells you that he is awake and from the sleep barely able to see his finger in front of the left eye, and over the past 2 hours the vision has deteriorated further and that he can only see the light and dark. Examination of the fundus revealed that the multiple hemorrhage across the retina, blood stormy appearance. Diagnosis কি বলবেন? Central retinal. Exactly, এটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। হ্যাঁ, তাহলে হিউজ হেমোরেজ থাকবে, ফ্ল্যাম শেপ হেমোরেজ, মাল্টিপল হেমোরেজ এবং ব্লাড স্ট্রমি প্যাটার্নে হেমোরেজ থাকবে, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। আর যদি বলে দিত যে মানে তার ফান্ডোস্কোপিক ভিউটা হচ্ছে পেইল এবং রেড চেরি অ্যাপিয়ারেন্স একটি স্পট আছে, তাহলে ডায়াগনোস কি হইতো? সেন্ট্রাল রেটিনা Central আর্টারি retinal artery occlusion. ঠিক, এটা হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন হতো। আচ্ছা, which of the following medication is most likely causes of our investigation findings? QT interval হচ্ছে 480, হ্যাঁ, QT interval 480 বেড়ে গেছে আর কি। এখানে যে ড্রাগ গুলো আছে কোনটা QT interval বাড়ায়? অ্যামলোডিপিন, ফ্লুকোনাজল, ইন্ডাপামাইড, লিনাগ্লিপটিন আর রেমিপিল, কোনটা হবে? Fluconazole. ফ্লুকোনাজল। এই ফ্লুকোনাজল হচ্ছে লং QT করে থাকে। Investigating of the effect of the blood loss in the trauma patient need to provide a estimated blood volume. Which of the following is the expected blood volume per kilo for healthy 25 years old male? তাহলে আমরা কতটুকু দিব আর কি ব্লাড ভলিউম যদি লস হয় পার কিলো বডি ওয়েটে? 55, 65, 75, 85 কোনটা দিব? 65. ও, এটা হচ্ছে 75, হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। 75 পার কিলো বডি ওয়েটে ব্লাড দেওয়া হয় ইয়াং অ্যাডাল্ট এজের পেশেন্টদের ক্ষেত্রে, 75 পার কিলো বডি ওয়েটে। Blood volume is determined by the muscle mass, fat mass, এবং হচ্ছে total surface area. It is also increased in patient with the cardiac failure related to the salt and water retention and may of the course be reduced where there are the losses of the other renal or gastrointestinal tract.
So in 25 years old men with the normal lean muscle and fat mass, so total volume হচ্ছে 75 ml per kilo body weight এ দেওয়া হয় থাকে। Which of the following investigation is likely to be most useful to her further workup? Most useful, এখানে ফ্রি ট্রাইঅ্যাডোথাইরোনিন সেটা হচ্ছে 8.5, তার মানে এটা বেড়ে গেছে। আর ফ্রি থাইরক্সিন 29, এটাও একটু বেড়ে গেছে। আর টিএসএস এর পরিমাণটা হচ্ছে কমে গেছে, তার মানে এটাতে বুঝতে পারি আমরা একটা থাইরয়েড হাইপারথাইরয়েড একটি স্টেট। 32 years old woman is referred to the endocrine clinic as an emergency by her GP over the past 2 to 3 weeks, and he has begun suffering from flu-like illness symptoms. So palpitation and dull pain over the anterior neck, and she tells you that তাহলে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা, ফ্লু লাইক ইলনেস তার আছে আর কি। তাহলে এটা ডায়াগনোসিস কি হবে বলেন তো? ফ্লু লাইক ইলনেস, নেকের দিকে একটু পেইন টেন আছে, ডাল, তার সাথে হাইপারথাইরয়েডিজমের মতো একটা ফিচার। ডায়াগনোসিস কি বলা যায়? ডিকোয়ারভ্যান থাইরয়েড। তাহলে এটা ডিকোয়ারভ্যান্ট অথবা সাবক্লিনিক্যাল থাইরয়েডাইটিস আমরা বলতে পারি। আচ্ছা, which of the following investigation is the most useful to further workup? তাহলে কোন ইনভেস্টিগেশনটা আমরা করব? অটোইমিউন প্রোফাইল, এফএনএসি, এমআরআই অফ দ্য নেক, থাইরয়েড আইসোটোপ স্ক্যান এবং থাইরয়েড আল্ট্রাসাউন্ড স্ক্যান। ইয়েস, থাইরয়েড আইসোটোপ স্ক্যান। থাইরয়েড এক্স্যাক্টলি, আমরা হচ্ছে থাইরয়েড আইসোটোপ স্ক্যান করব। তাহলে ডিকোয়ারভ্যান্ট থাইরয়েডাইটিসের ক্ষেত্রে থাইরয়েড আইসোটোপ স্ক্যানে আপটেক কি বেশি নেবে, কম নেবে বা নিবে না? কি করবে? নিবে না। নিবে না। তাহলে আপটেক হচ্ছে নিবে না। আর যদি গ্র্যাব স্টিচ হইতো তাহলে হোমোজেনাস আপটেক নিত। আর যদি মাল্টি নডুলার গয়টার হতো তাহলে মাল্টিপল পেচি আপটেক নিত। আর যদি ওয়ান সিঙ্গেল টক্সিক নডিউল থাকতো তাহলে একটা সিঙ্গেল একটা নডিউলার আপটেক নিত আর কি, পেচি, সিঙ্গেল পেচে একটা আপটেক নিত। তাহলে এই ক্ষেত্রে আমরা থাইরয়েড আইসোটোপ স্ক্যানটা করব। তাহলে এটা হচ্ছে সাব অ্যাকিউট থাইরয়েডাইটিসের পেশেন্ট। Which of the following the most appropriate intervention? Most appropriate intervention কি করা যায়? 76 years old men have been admitted to the elderly care ward to the acute confusional state, and he has diagnosed with the urinary tract infection. তাহলে চলে আসছে কিন্তু ইউটিআই এর পরে একটা acute confusional state আছে। এখন পেশেন্ট এজিটেট এগুলো থাকবে, এজিটেট অ্যাগ্রেসিভ আছে, সাথে হচ্ছে হাইপারটেনশন আছে, ইসকেমিক হার্ট ডিজিজ আছে। কি দিয়ে ঠান্ডা করবেন? হ্যালোপেরিডন। তাহলে আমরা হ্যালোপেরিডল দিয়ে ঠান্ডা করবো। এই কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে আর কি। আচ্ছা, which of the following is the most likely diagnosis? So ইউরিনে আমরা 1+ ব্লাড পাইছি, প্রোটিন কিন্তু তার নেগেটিভ। 1+ ব্লাড প্রোটিন নেগেটিভ। আর রেনাল ফাংশন ভালো, পটাশিয়াম সোডিয়াম ভালো, বাকিগুলো ভালোই আছে। আচ্ছা, so 19 years old man is referred to the renal clinic for review. He has been microscopic hematuria and 3 occasions over the last 6 months. GP is wondering about the need for further investigation. He has no significant medical illness, takes no regular medication. His relatives are all well, although he doesn't report that some of them, including his father, had trace of blood in the urine. তাহলে বাপের কিন্তু এরকম একটা ঝামেলা আছে এবং তারও আছে, এবং এটা মোটামুটি রিকারেন্ট হয়। তাহলে হেমাচুরিয়া ছাড়া আর কোনো কিছুই নাই, সবকিছুই ভালো আছে। হুইচ অফ দ্য ফলোইং দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? কি বলবেন? থিন এক্স্যাক্টলি, এটা হচ্ছে থিন বেসমেন্ট মেমব্রেন নেফ্রোপ্যাথি। এটাও একটা কাইন্ড অফ অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন, যার জন্য বাপের ছিল, অরও ছিল, এবং এটা শুধু আইসোলেটেড একটা বিনাইন হেমাচুরিয়া হয়, রেনাল ফাংশনে কোনো হ্যাম্পার্ট হয় না। সো রেনাল ফাংশনও নর্মাল থাকে, সবকিছু নর্মাল থাকে আর কি। আর পলিসিস্টিক কিডনি সিনড্রোম ডিজিজ হলে তাহলে সিকিডির মতো একটা ফিচার পাওয়া যেত, এখানে ক্রিয়েটিনের পরিমাণ কিছুটা বেশি থাকতো এবং সিস্টিক ইন নেচার আছে, এই ধরনের কথাবার্তাগুলো চলে আসতো। সো এটা হচ্ছে থিন বেসমেন্ট মেমব্রেন ডিজিজ, এটা বিনাইন হেমাচুরিয়া। সো এটার জন্য কোনো ট্রিটমেন্ট বা কোনো কিছু দরকার হয় না। So autosomal dominant disorder resulting from similar defect in the collagen formation to the Alport syndrome. Alport syndrome কিন্তু type 4 collagen problem থাকে। Unlike the Alport syndrome, however, it is not related with the progressive hematuria, renal failure এবং hearing loss. এগুলো হচ্ছে Alporte পাবো আমরা, কিন্তু এখানে থাকবে না। So disease is not usually more severe in the man. It is not require the intervention treatment like that. There is only rarely need to perform the renal biopsy to confirm the diagnosis. Which of the following the most appropriate intervention? আমরা কি নিতে পারি? এখানে আমাদের examination shallow ulcer, the glans penis and exudate, the grossly elevated
fluctuant inguinal lymph node আছে আচ্ছা 23 years old man comes to the ED with a 3 week after the returning from trip to the Southeast Asia. He initially developed the shallow painless ulcer. তাহলে painless ulcer হচ্ছে সিফিলিস হতে পারে, আরেকটা কি হতে পারে জানি? painless ulcer. লিম্ফোগ্রানুলোমা ভেনারাম। Exactly, lymphogranuloma venerum. So glans penis and is now এখানে দেখেন সাউথ ইস্ট এশিয়া, হ্যাঁ এটা আবার একটা কমন একটার জন্য এন্ডেমিক আর কি। আচ্ছা তাহলে শ্যালো আলসার পেইনলেস আলসার আছে the glans penis and now very concerned as he began to develop very swollen inguinal lymph node. Examination confirmed a shallow ulcer on the glans penis with the exudate and grossly enlarged functional inguinal lymph node, হ্যাঁ তাহলে grossly enlarged functional inguinal lymph node, তাহলে functional কথাটা দ্বারা অনেক সময় পেইনটা ইন্ডিকেট করায় না আর কি। So which of the following is the most like appropriate intervention? Ciprodoxy, erythro, single dose of ceftriaxone, single dose of azithromycin, কি দিতে পারি? Diagnosis lymphogranuloma venerum, কি দিব? doxycycline BD for 21 days. The doxycycline BD for 21 days, 21 days. Functional, fluctuant inguinal lymph node. আচ্ছা এখানে ওরা ইঙ্গুইনাল লিম্ফ নোডটা মানে কোনো পেইন টেন আছে এটা কিন্তু বলে নাই, তো এটা একটা ঝামেলা করে দিছে। তাহলে এটা আইসোলেট করার জন্য এখানে এন্ডেমিক এরিয়াটা আমাদের একটু মনে রাখতে হবে, সাউথ ইস্ট এশিয়া যেটা, এটা কিন্তু আবার এই লিম্ফোগ্রানুলোমা ভেনেরামের জন্য এন্ডেমিক। আর হেমোফাইলাস যুক্তিটা একটু খেয়াল রাখবেন, ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আছে, হ্যাঁ সেই ল্যাটিন আমেরিকার দেশগুলো হচ্ছে হেমোফাইলাস যুক্তির জন্য হচ্ছে এন্ডেমিক। তাহলে এটা ডক্সিসাইক্লিন পাবে আর কি। Which of the following is the most likely diagnosis? Philadelphia chromosome positive, হ্যাঁ সাথে দেখেন এখানে ব্লাড ফিল্মে করছে যে ফিল্ম shows the granulocyte at all stages of the development. Diagnosis কি বলবেন? এটা দিয়ে CML পৌঁছা যায়, হ্যাঁ কি বলা যায়? CML CML, exactly. CML So peripheral blood film এর different stages of blood cell যদি থাকে, that means all stage বলছে, কিন্তু that means হচ্ছে প্রোমাইলোসাইট, মাইলোসাইট, মেটামাইলোসাইট, মাইলোব্লাস্ট, হ্যাঁ এই ধরনের সব স্টেজের সেল যদি মানে পেরিফেরাল ব্লাড ফিল্মে থাকে, হ্যাঁ তখন এটা ডায়াগনোসিস কিন্তু CML। এবং ফিলাডেলফিয়া ক্রোমোসোম এটা আমরা জানি যে CML এর ক্ষেত্রে পজিটিভ থাকে। ফিলাডেলফিয়া অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া তো আমরা পাবো, আবার অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া তো পাবো, কিন্তু এই যে ডিফারেন্ট স্টেজ অফ হোয়াইট ব্লাড সেল, এটা কিন্তু একমাত্র হচ্ছে আমাদের CML এর পেশেন্টের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি আর কি। আর বাকিগুলা কিছু আপনার লিউকেমিয়ার ফিচার দিবে, ক্রনিক ফ্যাটিক, নাইট সোয়েটস, ওয়েট লস আছে, হ্যাঁ এই কথাগুলো একটু বলবেন অন স্পেসিফিক। CML ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা পরীক্ষা আসে, টাইরোসিন কাইনেস ইনহিবিটর দেওয়া হয়, ইমাটিনিব, এইগুলা কিন্তু লাগবে। আচ্ছা পেশেন্টের মনিটরিং এর জন্য মনিটরিং অফ হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ রোল ইন ক্যান্সার সার্ভিলেন্স। তাহলে কোলন ক্যান্সার একটা পেশেন্ট, তাই না? তাহলে কোনটা দিয়ে আমরা মনিটরিং করব? কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেনটা আমরা মিলিয়ে দেখব। Which of the following is the mode of action of dapagliflozin? কিভাবে কাজ করে dapagliflozin? SGLT2 inhibitor. Sodium glucose prototype 2 inhibition. এক্স্যাক্টলি, সো SGLT2 ইনহিবিট করে, যার মাধ্যমে ইউরিনের মাধ্যমে সে হচ্ছে সুগারটাকে বের করে দেয়, যার জন্য ব্লাডে সুগার রিঅ্যাবজর্ব হতে পারে না, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দিয়ে ইউরিন দিয়ে বের হয়ে যায়। এই জন্য পেশেন্টকে বলতে হবে একটু পানি বেশি করে খাওয়ার জন্য। এবং এই ধরনের পেশেন্টগুলো রিকারেন্ট সাধারণত মানে ভেজানাল থ্রাস্ট ডেভেলপ করে আর কি, ক্যান্ডিডা ইনফেকশন হয়, যেহেতু ইউরিন দিয়ে সুগারটা বের হয়, হ্যাঁ সেজন্য। 72 years old man, her review in the acute medical ward on morning after admission for the suspected ischemic stroke. So he appears to be neglecting his left hand side, and when you ask him to copy and the object on a pieces of paper, and he only copies the right hand side of the object. Where is the most likely side of the infract? নেগলেকশন আছে। আচ্ছা লেফট ফ্রন্টাল লুপ, লেফট অক্সিপিটাল লুপ, নেগলেক্টেড না, লেফট প্যারাইটাল লুপ, রাইট প্যারাইটাল অক্সিপিটাল, রাইট প্যারাইটাল, কোনটা হতে পারে?
লেফট প্যারাইটাল লোব, হ্যাঁ, আচ্ছা, তাহলে সে কিন্তু নেগলেক্টেড ইজ দ্য লেফট হ্যান্ড সাইড, তার মানে সে বুঝতেছে না তার লেফট সাইডে যে বডি আছে সেটা সে বুঝতেছে না আর কি, মানে ভিজুয়াল স্পেশাল অ্যাওয়ারনেস যেটা আর কি, সেটা সে তার স্পেশাল ডিসওরিয়েন্টেশন হয়েছে। হ্যাঁ হ্যাঁ ডিসওরিয়েন্টেশন। সো এটা মেইনলি হচ্ছে আমার প্যারাইটাল লোবের সাথে রিলেটেড, তাই না? তাহলে এখন তার যেহেতু লেফট হ্যান্ড সাইডে হয়েছে, তাহলে মাথার ক্ষেত্রে কোন দিকে হবে ব্রেনে? রাইট। রাইট। ব্রেনের রাইট সাইডে, হ্যাঁ, রাইট মাথাটা হচ্ছে রাইট হবে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট প্যারাইটাল লোবে তার লেশনটা আছে আর কি। So the right parietal lobe is primarily responsible for the visuospatial awareness. Eta. So it injuries it is a particular the temporoparietal junction and posterior parietal cortex can lead to the neglect. So this may be manifested by the visual, auditory, and proprioceptive or olfactory symptoms. The left parietal lobe is the mainly thought to deal with the language, and middle cerebral artery, in fact, is the most likely causes of his stroke. Which of the following is the most appropriate initial intervention to reduce the urinary stone formation in this patient? So plain X-ray course nephrocalcinosis, severe area of the pyramidal medullary calcification in the both kidney তে কিন্তু তারা পাইছে। আচ্ছা, 22 years old একটা patient nephrology আসছে having presented to the emergency department left sided renal colic on the medical history of note include the recurrent microscopic hematuria আছে which has not been investigated for the GP and blood pressure ভালো, PP ভালো আর not tender, BMI কিন্তু ভালো। তাহলে recurrent microscopic hematuria আছে, সাথে হচ্ছে স্টোন। হ্যাঁ, আর এদিকে বাকিগুলোর মধ্যে মোটামুটি ভালোই আছে। তাহলে বয়সটা কিন্তু কম। হ্যাঁ, বোথ কিডনিতেই তার এই স্টোন আছে, সেভারাল মেডুলারি বোথ কিডনিতে আছে, তার মানে হেরিডিটারি একটা ডিসঅর্ডার হবে আর কি। Which of the following is the most appropriate initial intervention to reduce the urinary stone formation in this patient? তাহলে ওভারঅল যে কোনো স্টোনের ক্ষেত্রে আমরা যদি স্টোন কমাইতে চাই কি করতে পারি? বেন্ডোফ্লোমিথায়াজার, সাইট্রাস সাপ্লিমেন্টেশন, ইনক্রিজ ফ্লুইড ইনটেক এবং ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট, নেপ্রোক্সেন, কি দিব? increase fluid intake. এক্স্যাক্টলি। তাহলে ওভারঅল আমাকে স্টোনের পরিমাণ কমাতে হলে সেই ক্ষেত্রে হচ্ছে ফ্লুইড ইনটেকের পরিমাণ বাড়াতে হবে। আর এই পেশেন্টের মেডুলারি স্পঞ্জ কিডনি আর কি, হ্যাঁ, যার জন্য হচ্ছে তার বায়োলেটারালি যে দুই কিডনিতে কিন্তু স্পঞ্জ মানে কিছুটা পকেটিং হয়, এই পকেটিং গুলোর মধ্যে ক্যালসিয়াম গুলো জমতে 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 হচ্ছে স্টোন ফর্মেশন করতেছে। হ্যাঁ, বায়োলেটারাল বোথ কিডনিতে আছে। এই জন্য হচ্ছে বেশি বেশি করে পানি খাওয়াইতে হবে। যদি পানি খাওয়ানোর পরে কাজ না হয় তখন হচ্ছে থায়াজাইড ডায়োটিক্স দিতে হবে, তাহলে সে ক্যালসিয়ামকে ধরে রাখবে, ইউরিন দিয়ে পাস হবে না, কিডনি দিয়ে পাস হবে না, ফলে হচ্ছে স্টোনও ফর্মেশন হবে না। Which of the following is the most appropriate intervention আমরা কি নিতে পারি? 34 years old woman comes to the ED with the for review. She is extremely concerned as over the past 48 hours she has suffered from the left posterior ear pain and now has paralyzed to the left side of the face. তাহলে ear pain আছে, লেফট সাইডের ফেস হচ্ছে প্যারালাইজড। ডায়াগনোসিস কি বলা যায়? বেলস পালসি। Bell's palsy. Yes. So he reveals the evidence of seven nerve palsy ওরা বলে দিস without the brow is sparing. So Bell's palsy ক্ষেত্রে most importantly কোনটা দিয়ে ট্রিটমেন্ট করব? প্রেডনিসোলন। প্রেডনিসোলন, এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে প্রেডনিসোলন দিব পেশেন্টকে। Which of the following the most likely diagnosis? lumbar puncture করছে নরমাল ওপেনিং প্রেসার, যেখানে প্রোটিন হচ্ছে 0.4, ওকে, গ্লুকোজ 4.5 নরমালে আছে, পেন্ট্রিকুলার এনলার্জমেন্ট আছে। আচ্ছা, এখানে নরমাল ওপেনিং প্রেসার বাকিগুলো নরমালে আছে, কিন্তু ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট আছে। 70 years old man is brought to the neurology clinic by his wife. She is very concerned over the last 6 months. He developed problem with the short-term memory loss. তাহলে এখানে একটা ডিমেনশিয়া আছে, short-term memory loss, slowness of the thought. In addition, he has incontinence of urine. তাহলে ডিমেনশিয়া সাথে হচ্ছে incontinence of urine, and occasion he had developed problem in walking in shuffling and the broad-based gait. তাহলে gait ataxia আছে, cerebellar syndrome, তার সাথে ডিমেনশিয়া, তার সাথে ইউরিনারি ইনকন্টিনেন্স, ভেন্ট্রিকল গুলা বড় হয়ে গেছে। ডায়াগনোসিস কি বলবেন? Normal pressure. নরমাল প্রেসার হাইড্রোকেফালাস, এক্স্যাক্টলি।
Which of the following other finding would most appropriate for the diagnosis? So polycythemia primary ওরা সাসপেক্ট করছে হিমোগ্লোবিনের পরিমাণও অনেক বেশি। তাহলে আমরা কোন ফাইন্ডিংসটা দেখে, কোন ইনভেস্টিগেশন বা ফাইন্ডিংসটা দেখে বুঝবো যে তার ডায়াগনোসিস পলিসাইথেমিয়া? কোনটা হবে? জ্যাক টু মিউটেশন। তাহলে পলিসাইথেমিয়া একটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, এখানে আমরা জ্যাক2 মিউটেশন পাই এবং অবভিয়াসলি এটা হচ্ছে প্রাইমারি পলিসাইথেমিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা জ্যাক2 মিউটেশনটা পাই। আবার কোন পলিসাইথেমিয়া লাইক সিওপিডির জন্য হতে পারে, হাইপোক্সিক কন্ডিশন হতে পারে ক্রনিক, তো সেইটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পলিসাইথেমিয়া, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জ্যাক2 মিউটেশনটা সাধারণত নর্মাল থাকবে আর কি, পাবো না। 18 years old man is admitted to the ED having suffered a second episode of the angioedema in the past 3 months, and he has diagnosed with the inherited C1 esterase inhibitor deficiency. Which of the following is thought to cause the episode of angioedema? Okay, কোনটা জানি deposition Elevated bradykinin. হয়ে পড়ে? Elevated bradykinin. Elevated bradykinin. Exactly, elevated bradykinin. Which of the following the most appropriate intervention আমরা কি নিতে পারি? এখানে থাইরয়েড অটো অ্যান্টিবডিজ, এটা হচ্ছে নেগেটিভ। থাইরয়েড আল্ট্রাসাউন্ডে সলিটারি 1 সেন্টিমিটার থাইরয়েড নোডিউল পাইছে ইন দ্য রাইট লুপ অফ দ্য গ্ল্যান্ড। আইসোটোপ স্ক্যান করছে আপটেক অফ দ্য কনসেন্ট্রেট ইন দ্য রাইট সাইড অফ দ্য থাইরয়েড নোডিউল। তার মানে সিঙ্গেল টক্সিক নোডিউলার গয়টার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন কি দেওয়া হয়? রেডিও আয়োডিন থেরাপি। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ট্রিট উইথ দ্য রেডিও আয়োডিন। হ্যাঁ, আপনার মাল্টিপল টক্সিক নোডিউলার গয়টার অথবা সিঙ্গেল বলতে, তাই না, সিঙ্গেল টক্সিক নোডিউলার গয়টার রিলেটেড থাইরোটক্সিকোসিস, সো আমাদের চয়েস অফ ইন্টারভেনশন হচ্ছে রেডিও আয়োডিন থেরাপি। হ্যাঁ, রেডিও আয়োডিন থেরাপি ডেফিনেটিভ ট্রিটমেন্ট। Which of the following intervention is most likely to resolve his symptom? Hey, intervention most likely resolve his symptom. That's it. 72 years old man is reviewing the clinic for GI endoscopy, progressive symptoms of vomiting and undigested food and difficulty in swallowing. His endoscopy has demonstrated achalasia. Biopsy of the lower third of the esophagus provide the negative for dysplasia or underlying malignancy naive. Which of the following intervention is most likely to resolve his symptoms? Amlodipine, isosorbate mononitrate, local botulinum toxin injection, or omeprazole, আর হচ্ছে ranitidine দিব। Omeprazole. Local botulinum toxin injection. আচ্ছা, এখানে যেহেতু তার ডিসপ্লাসিয়া নাই, হ্যাঁ, এবং একালাসিয়ার পেশেন্ট কন্ট্রাক্টেড হয়ে আছে, সো আমরা ওই রিজনে মাসলটাকে একটু রিল্যাক্স করে দিতে হবে, এবং এটা হচ্ছে বোটুলিনাম টক্সিন দিলে তাই হচ্ছে বেস্ট। হ্যাঁ, আর ওমিপ্রাজল দিলে তো আসলে মাসল টোনটা কমাতে পারবে না, সো দিয়ে খুব একটা মানে বেনিফিট পাওয়া যাবে না, আমরা হচ্ছে বোটুলিনাম ইনজেকশন দিব আর কি। So local botulinum toxin injection effective in 85% patient the initial intervention, although effects many after the few months. At the 2 years time points, only 30% patient gained a symptomatic benefit from the therapy. Others interventions such as dilatation করা যেতে পারে, মায়োটমি করা যেতে পারে as a consider। বর্তমানে পোয়েমটাই বেশি করে থাকে আর কি, মায়োটমিটাই বেশি করে থাকে। 6 years old man comes to the neurology clinic for ischemic stroke and he has a residual visual field defect which is defined as the right superior, right হলে কোন সাইডে হবে ডিফেক্ট? Left. লেফট। Left সুপিরিয়র হলে টেম্পোরাল না প্যারাইটাল? temporal. টেম্পোরাল। হ্যাঁ, তাহলে হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। তাহলে আমাদের ভিজুয়াল ফিল্ডের যে লেশনটা যেটা আছে সেটা হচ্ছে লেফট টেম্পোরাল লুবে। হ্যাঁ, লেফট টেম্পোরাল লুব। যেহেতু রাইট সাইডে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, তাহলে লেফট সাইডে লেশন, আর সুপিরিয়র মানে টেম্পোরাল। Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis এখানে osmolarity ইউরিনের 264। হ্যাঁ, আচ্ছা, ইউরিন osmolarity, আচ্ছা, ইউরিন সোডিয়াম এক্সপ্রেশন যেটা হচ্ছে 286। ওকে। 29 years old woman present to the emergency department with the polyuria polydipsia and she has been diagnosed with a multi-drug resistant urinary tract infection for which she take prescribed ofloxacin by his GP. He claims to be going to pass urine 30 times per day and drinking up to 8 liters of water per day to keep him hydrated. তাহলে
কিপ হিম হাইড্রেট করার জন্য হচ্ছে 8 লিটার ওয়াটার খাচ্ছে এখন। আচ্ছা, বিপি হচ্ছে 105/80 and postural drop হচ্ছে 20, apparition is admitted to the overnight for observation। আচ্ছা, আর আমরা এখানে যেটা দেখলাম যে পেশেন্টের ইউরিনে সোডিয়ামের পরিমাণটা 284, আর নর্মালি কিন্তু আপার রেস্ট হচ্ছে 220, তার মানে ইউরিন দিয়ে বেশি বেশি সোডিয়াম বের হয়ে যাচ্ছে আর কি, হ্যাঁ, যার জন্য পেশেন্টে কিন্তু পোস্টোরাল হাইপোটেনশন ডেভেলপ করছে। আর এদিকে যেগুলো আছে এইগুলো সোডিয়ামটাও যদিও ভালো আছে, পটাশিয়ামটাও ভালোই আছে, বাইকার্বনেট এগুলো সবই ভালো আছে। তাহলে which of the following the most likely diagnosis? Cranial diabetes insipidus, drug induced nephrogenic diabetes insipidus, SIA, primary polydipsia, আর হচ্ছে renal tubular acidosis type 1? Yes. প্রাইমারি পলিডিকশন। আচ্ছা, প্রাইমারি পলিডিপসিয়াতে সাধারণত আপনার সোডিয়াম এক্সক্রিয়েশন কিন্তু এতটা বেশি হবে না, হ্যাঁ, তার মানে ডিফেক্টটা হচ্ছে মেইনলি কিডনির আমাদের নেফ্রনের মধ্যে, হ্যাঁ। তো নেফ্রন এনিহাউ অ্যালডোস্টেরন কাজ করতে পারতেছে না, যার জন্য অ্যালডোস্টেরন হচ্ছে আপনার আমাদের যে ভ্যাসোপ্রেসিন যেটা আর কি, এটা হচ্ছে কাজ করতে পারতেছে না। এই ভ্যাসোপ্রেসিন হচ্ছে কি আমাদের সোডিয়ামকে ধরে রাখতে পারতেছে না, যার জন্য এই সোডিয়ামটা হচ্ছে ইউরিনের সাথে বের হয়ে যাচ্ছে। ওকে, সোডিয়ামটা ইউরিনের সাথে বের হয়ে যাচ্ছে, তার মানে এই পেশেন্টের ঝামেলাটা হচ্ছে আমাদের নেফ্রনের মধ্যে, তার মানে এটা হচ্ছে নেফ্রোজেনিক, হ্যাঁ, নেফ্রোজেনিক। এখন এখানে ওরা কিছু ক্লু দিয়ে গেছিল, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, সে অনেক ড্রাগ সে খাইছে আর কি, হ্যাঁ, তার মানে যেহেতু খুব জোরপূর্বক একটা কথা দিছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, তার মানে সে অনেক ড্রাগ খাইছে, তার মানে তার যে মানে এই যে পলিডিপসিয়াটা, এটা হয়েছে কি আপনার ড্রাগ ইনডিউস নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হবে, ড্রাগ ইনডিউস নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। যেহেতু মেইনলি ক্লুটা ছিল এখানে কিন্তু সোডিয়ামকে সে ধরে রাখতে পারতেছে না, তার মানে তার নেফ্রন গুলা ফাংশনিং না আর কি। আচ্ছা, which of the following the most likely diagnosis? Most likely diagnosis এখানে আল্ট্রাসাউন্ড করছে এভিডেন্স অফ ফ্যাটি ইনফিলট্রেট পাইছে, ওকে। আর আহ, আর বাকিগুলোর মধ্যে গামা জিটির পরিমাণটা কিন্তু বাড়ছে, এএলপিও বাড়ছে, এএসটিটা বাড়ছে, এএলটিও বাড়ছে। আচ্ছা দেখেন, এইটুকু দিয়েও আমরা একটা ডায়াগনোস করতে পারি, এএসটির মান এএলটির চেয়ে দ্বিগুণের বেশি, অ্যালকোহলিক হবে নাকি নন অ্যালকোহলিক হবে? অ্যালকোহলিক। 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 তাহলে অ্যালকোহলিক, এখানে ফ্যাট জমছে, তাহলে স্টেটো হ্যাপাটাইটিস আর কি, হ্যাঁ, ফ্যাট যেহেতু জমছে, তাহলে এখানে হ্যাপাটিক না, এটা না, এই যে প্রথমটা আর কি, হ্যাঁ, অ্যালকোহলিক স্টেটো হ্যাপাটাইটিস হবে। তাহলে এএসটি এএলটির চেয়ে দ্বিগুণের বেশি, তার মানে অ্যালকোহলিক। Which of the following is the most appropriate intervention? আমরা কি নিতে পারি, হ্যাঁ, most appropriate intervention? X-ray hip and pelvis, gross deformity of the right hip joint and joint destruction and new bone formation আছে, হ্যাঁ, joint destruction new bone formation। আর এদিকে অ্যালবুমিন ভালো, ক্যালসিয়াম অ্যালকালাইন ফসফেটাসটা অনেক বেশি। আচ্ছা, আর বাকিগুলো নরমাল। তাহলে আইসোলেটলি মেনলি হচ্ছে অ্যালকালাইন ফসফেটাসটা হচ্ছে বেড়ে গেছে, আর এখানে বোনসের কিছুটা ডিফর্মিটি আছে, আর পেশেন্টের বয়স হচ্ছে ওল্ড এজ। ডায়াগনোসিস কি বলা যায়, ওল্ড এজে আইসোলেটলি Paget disease. Paget disease. Paget's disease. ইয়েস। সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেনশন অ্যাজ পার প্যাজেস ডিজিজ কি দিয়ে ট্রিট করবেন? জোলেন্ড্রোনেট। ওরাল। অ্যাকিউট কন্ডিশন, সো আমরা হচ্ছে জোলেন্ড্রোনেটটা, আইভি জোলেন্ড্রোনেট। আইভি জোলেন্ড্রোনেটটা হচ্ছে দিতে হবে তাকে এখন। So which was the mainstay of the management of Paget disease? Most likely diagnosis here given the symptoms, sign of the affected the joint only, the marked elevation of the ALP and level are normal. পরে মানে preventive purpose oralটা দিব আর কি। Which of the following the most likely diagnosis? 45 years old man who has normally fit and well and present to the ED with the profuse vomiting in the early hours in the morning. He brought up fried rice নিয়ে আসছে, Chinese takeaway, and returning from the around he has had no diarrhea. তাহলে প্রফিউজ ভমিটিং, হ্যাঁ, ফ্রাইড রাইস খাইয়া ভমিটিং হয়েছে, কোন অর্গানিজম? Bacillus Bacillus cereus. ব্যাসিলাস সিরিয়াস। আর ফ্রাইড রাইস ছাড়া অন্য কোনো ফুড দিয়ে খাইছে 6 ঘন্টার মধ্যে ভমিটিং ডায়রিয়া, তখন কোন অর্গানিজম? তখন হচ্ছে স্টেপ 4 ইয়ার্স। Which of the following is the most likely diagnosis?
আচ্ছা, এখানে ক্রিয়েটিন কিছুটা বেশি আর বাকিগুলো মোটামুটি ভালোই আছে। ওকে, 74 years old woman who is resident in the nursing home become the cognitive impairment is admitted to the ED with the projectile vomiting. On arrival in the department, she was also solid herself with the watery diarrhea. Apparently, 7 other residents of the nursing home are some staff also has suffered unwell over this past week. তার মানে বাসার অন্য সবাই কিন্তু এফেক্টেড হয়েছে, তারও এই ডায়রিয়া ডুরিয়া দ্বারা এফেক্টেড, ভমিটিং দ্বারা এফেক্টেড হয়েছে। বিপি কমে গেছে এবং এটা হচ্ছে ওয়াটারি ডায়রিয়া। বিপি কমে গেছে, পালস হচ্ছে বেশির দিকে আর কি, ক্রিয়েটিনিন কিছুটা বাড়ছে। ডায়াগনোসিস কি বলবেন, কোন অর্গানিজম দিয়ে এটা ডায়রিয়া হয়েছে? নরোভাইরাস। এক্স্যাক্টলি, এ গ্রুপ অফ পিপল একই সাথে ডায়রিয়া হবে, ওয়াটারি ডায়রিয়া হবে এবং ডিহাইড্রেশনের মতো একটা ফিচার থাকবে। সো এটা হচ্ছে নরোভাইরাস, সাধারণত উইন্টার রিজনে হয়, নভেম্বরের দিকে এটা হয়ে থাকে। জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট, রিহাইড্রেশন করতে হয় আর কি। ওকে, সো তাহলে আমাদের আজকে শেষ হলো মে 2019-এর যে ডায়েটটা ছিল সেই ডায়েটের 100 কোয়েশ্চেন। নেক্সট ডে আমরা হচ্ছে জানুয়ারি 2019-এর ডায়েটের কোয়েশ্চেনটা শুরু করবো আর কি।